মানে ওই যে আবারও সেই রাজনৈতিক বক্তব্যের মধ্যে থেকে আমি একটু সরেই থাকি, কারণ আমার এই রাজনীতিকদেরকে সমালোচনা করার মানে আমার আসলে ইচ্ছা করে না। কারণ হচ্ছে দেখেন, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল হচ্ছে সেবা। সেখানে শুধু শুভেন্দু অধিকারী না, আমরা দেখছি অমিত শাহ এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমি আসলে ইন্ডিয়ার ক্রিটিসিজম একটু কম করার চেষ্টা করতেছি, কারণ আমার দেখা গেছে যে ইন্ডিয়ার ক্রিটিসিজম করতে যে আমি আমার নিজের লোকের ক্রিটিসিজম গুলো বাদ দিয়ে ফেলছি, এবং যার ফলে হয়েছে কি ওরা পার পেয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি আপনাকে একটা মানে উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের 15 জন মিলিটারি অফিসার মানে কোন একটা কমিশনের বিচারের জন্য গ্রেফতার হয়েছিলেন, মনে আছে? ওই 15 জনের অফিসারের মধ্যে আমার এক তারা কোথায়? তাদেরকে তো আমরা আর কোনো কিছুই শুনতে আমি পাচ্ছি আসতেছি, এটাই আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তার আমার এই ফেসবুক পেজটা যেদিনকে হ্যাক হয়ে বন্ধ হলো, সেদিনকে আমাকে ওই ফেসবুক পেজেই থ্রেট করলো ওই আমারই কোর্সমেট, যে ওই 15 জনের একজন। মানে আমি তাকে উত্তরে লিখলাম যে ভাই, আল্লাহর কাছে দোয়া কর যে আমি যেন দেশে না আসি, কারণ আমি দেশে আসলে তো তোরা ওই মানে এসি রুমে বসে এখনো যে বাতাস খাইতেছস, ওইটার নাম দিছস জেল। আর যেখানে বসে ফেসবুকের আমাকে থ্রেট করতেছস, এই থ্রেটটা তার করতে পারবি না। কারণ হচ্ছে আমি তো জীবন দিয়ে দিব, আমি তো হাদির মতো আর একটা হাদি হয়ে যাবো, তখন অন্তত আমারও সামলাইতে পারবি না। তো এই জিনিসটা করিস না। মানে এই যে দেখেন, তার মানে হচ্ছে এই যে মানুষগুলোকে, খারাপ লোককে সেভ করা এবং তাদের শাস্তির থেকে মানে মানে দূরে রাখা, এই জিনিসটাকে যদি আমরা না থামাইতে পারি, তাহলে আমাদের আসলে কোনোদিনই আত্মশুদ্ধিতে থেকে আসবে না। আমি রিকোয়েস্ট করব যে আমার সেনাবাহিনীতে যে সকল অফিসার আছে, যারা শুধু একটা জিনিসই বলবে, যেটা সত্য সেটা সত্য, যেটা অসত্য সেটা সত্য অসত্য। আমি সেইটুকু যদি বিশ্বাস করি, তাহলে আমি এই ধরনের কোন ধরনের অন্যায়কে আমি মানে প্রশ্রয় দিব না। এবং প্রত্যেকটা অফিসারই যেন এই অন্যায়কে প্রশ্রয় দিয়া বন্ধ করে, অন্যায় খাওয়াটা বন্ধ করে। মানে আমাদেরকে সেনাবাহিনীটাকে অন্যায় খাওয়াইতে খাওয়াইতে এমন করেছে, যেমন ধরেন সে ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদের গল্প বলতেছিলাম। সে ট্রাস্ট ব্যাংকের একজন ডাইরেক্টরের টাকা নেয়, ডাইরেক্টরশিপ তার নামে। কেন ভাই? মানে তুমি বসে বসে মানে একটা যে ব্যাংক যেখানে মানুষ টাকা রাখে এবং সেইটা লাভজনক প্রতিষ্ঠান, সেখান থেকে তুমি একটা টাকা তোলো কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? কেন ওই ইউনিফর্ম অফিসারকে ওখানে একটা ডাইরেক্টর বানায় পয়সা দিতে হবে? তার মানে হচ্ছে এই যে পয়সা, ওইটা বলবে তো আমি তো হালাল পয়সা, আমি তো একটা পদের থেকে টাকা নেই, আমার তো চাকরিরই একটা ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তো দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি ওখানে কি মানে ফুল টাইম দায়িত্ব পালন করো, নাকি ওইটা ব্রিগেডিয়ার সাহেব আইএবি মানে ডিজিএফ এর অফিস থেকে যে ওখানে কাজ করো? মানে এটা প্রশ্নবোধক করার জন্য ওইখানে প্রত্যেকটা অফিসারের আসলে কথা বলা উচিত যে আমরা এই টাকাগুলো কেন দিব। আমরা এগুলো তো যে মানুষগুলো এখানে আমানত রাখে, তার আমানতের খেয়ানত করা হইতেছে না? ঠিক সেরকম ভাবে এই এসালামের টাকা মানে চুরি করেছে যে মানে ব্যাংক, সেই ব্যাংকের যদি মানে এখন এমডি, যেটা ভালো মানুষকে যদি আপনি তুলে ফেলে দেন এবং সেখানে যে আবার সেই বদমাইশ গুলোকে নিয়ে আসেন এবং সেই ব্যাংকে আবার তাদেরকে ক্ষমতা তুলে দেন, এত অন্যায়কে কেন তারেক রহমান চোখ বন্ধ করে সহ্য করেন? আমি এটার মানে বুঝি না। মানে এটার যদি ক্ষমতার যদি ভয় হয়ে থাকে, ইসলাম ব্যাংক মানে কারা তুলে দিচ্ছে? হ্যাঁ, মানে কারা তাদের হাতে তুলে দিচ্ছে? গভর্নমেন্ট না এখানে অন্য কোনো? মানে এই যে ধরেন সে বাংলাদেশ ব্যাংকের প্রথমে গভর্নর, উনি নাটকীয়ভাবে একজন মানে গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো, উনি তো এই পদগুলো তৈরি করেন। তো এইখানে থেকে তো মানে মানে যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায়, যেমন এই ক্রিটিসিজম গুলো উনি কেন নেন? মানে আমি এই ক্রিটিসিজম গুলো তো ওনার না নিলেও চলে। তো এই জন্যই বললাম যে ওই হাদি হত্যার বিচারের জন্য যদি উনি এখন একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারে, এই দুটো মানে দুজন লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারে, সঠিক বিচার দেখাইতে পারে, তাহলে আমি মনে করব যে হ্যাঁ, উনি তাহলে একটু সঠিক নেতা হিসেবে কাজ করতে পারছেন। কিন্তু এসালামের এই গুটি চালার লোক সালাউদ্দিনকে যদি উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এত বলার পরে, এত ট্রল হওয়ার পরে, ভুয়া ভুয়া মানুষ চিল্লাইতেছে, তারপরেও তাকে রাখতে হবে? হ্যাঁ, খলিলুর রহমান সাহেবকে মানে যে মানে এর আগের উপদেষ্টা, সে তাকেই পররাষ্ট্র উপদেষ্টা বানাইতে হবে, আর কোনো ব্যক্তি নাই? মানে আমাদের দেশে এতই অভাব পড়ে গেছে, ওনার দলে এতই মানে দুর্বলতা যে ওনাকেই মানে পররাষ্ট্র উপদেষ্টা বানাইতে হবে। আর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একজন বক্তব্য দিলেন, এই আরেক এজেন্ট। আই এম সরি টু সে লাইক দ্যাট। আমি আসলে ওই যে আপনারা জিজ্ঞেস করবে যে এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট, আপনি তার ব্যাকগ্রাউন্ড গুলো ঘাটেন, উনি ওনার পুরা হিস্ট্রি আপনার ঘাটেন, আপনার নিজেরাই পেয়ে যাবেন। আমার মতো ইনভেস্টিগেটর আপনার নিজেরা একটু ইনভেস্টিগেশন করেন, আপনারা দেখেন যে তার ট্র্যাক রেকর্ড কি বলে, সে কোথায় কোথায় ছিল, সে কি কাজ করেছে, দেখবেন যে তার লিঙ্ক গুলো আপনারাই পেয়ে যাবেন। এই পাওয়ার জন্য আপনাদেরকে খুব বড় রকমের মানে ওস্তাদ হইতে হবে না, আপনারা
একটু চোখ কান মুখ খোলা রাখলে বুঝবেন যে বক্তব্য দিচ্ছে মমতার বিরুদ্ধে, সেই বক্তব্য তাকে কে দেয়ানো হচ্ছে, আবার সেই রয় দেয়ানো হচ্ছে। কারণ এই র এই লোক যে পোস্ট গুলোতে খলিল পররাষ্ট্র দপ্তর ওনাদের একটা পররাষ্ট্র মানে মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যেখানে ইন্ডিয়ানে ক্রিটিসিজম করা যায়, ওই ক্রিটিসিজম যাতে না করা যায় ওই জায়গায় ওনাদের লোকগুলো বসানো আছে। আবার দেখুন স্বরাষ্ট্র, যেখানে পুলিশ দিয়ে যে আমার মতো লোককে স্ক্রু করা যাবে, এই স্ক্রু করার যে জায়গাগুলোতে এগুলো স্বরাষ্ট্রগুলো ওনাদের হাতে থাকতে হবে। তো এই যে লিঙ্ক গুলো দেখেন একটু, এবং মানে সবচেয়ে বড় ক্ষমতা রাখে হচ্ছে সেনাবাহিনী। তো সেনাবাহিনীর প্রধানকে রাখতে হবে হচ্ছে ওই তারেক সিদ্দিকীর ডান হাত, তাকে রেখে দিতে হবে, এবং নিরাপত্তা উপদেষ্টা রেখে দিতে হবে তারেক সিদ্দিকীর ডান হাত। এই যে মানে এই লিঙ্ক গুলো দেখলে তো বোঝা যায় যে আমরা আসলে ওই যে মমতা যে বক্তব্য দিয়েছে, হ্যাঁ সে ফ্রাস্ট্রেটেড হয়ে বক্তব্য দিয়েছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই যে সে রাজনৈতিক ভাবে ফ্রাস্ট্রেশনে আছে, সেখানে তার এখন বলতে ইচ্ছা করেছে, সে এখন বলে দিছে। কিন্তু সে তখন তো সেও ভাগিদার, সেও তো এই অন্যায়ের ভাগিদার। সে যদি ওই দুইটা আসামিকে ওই কলকাতার পুলিশে দিয়ে বাঁচায় রেখে আরামাইশে রেখে দেয়, সেটাও তো সে অপরাধ করছে। সে কি অপরাধের অপরাধী না? সে ডেফিনেটলি সেও অপরাধী। কিন্তু মানে এখন তার বলতে ইচ্ছা হয়েছে বলছে, কিন্তু এটা হচ্ছে তার রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্য নিয়ে আমার আসলে অত বেশি বক্তব্য না। আমার বক্তব্যটা হচ্ছে আমার কষ্ট। আমি হাদির মতো একটা ব্যক্তি যে মৃত্যুর আগে বলতে পেরেছিল যদি আমি মারা যাই আমার বিচারটা অন্তত করো, এর থেকে করুণাময় মানে আর কি হইতে পারে? এর থেকে তো করুণাময় আজ আর কিছু হতে পারে না। তো আমরা প্রত্যেকটা মানে মানুষ যারা বিশেষ করে মুসলিম মানুষ, আমাদের তো প্রত্যেকে মরার ব্যাপারে এটা নিয়ে আছে যে আমাদের পরকালে একটা জায়গা দেখা হবে। আমি তখন আমি এই ভদ্রলোকদেরকে আমার আল্লাহ আমার কাছে আমি নামাজ পড়ে বলি যে আল্লাহ আমাকে ওই এটলিস্ট এই সুযোগটা দিয়ে আমি এই লোকগুলোকে জিজ্ঞাসা কি পাইছে তারা,